হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনেমা সিম্পলিফাইড। কিছু প্রচলিত রীতি যেগুলি অপ্রয়োজনীয় হলেও বাড়ির মেয়েরা মেনে চলতে বাধ্য হয়, সেগুলি কিভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তার উদাহরণ এই মুভি। স্যাটারিক্যাল ওয়েতে কিছু ইম্পর্ট্যান্ট সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, ঘোমটা তো অনেকেই দেয়, কিন্তু এই ঘোমটার জন্য যদি বউ অদল বদল হয়ে যায়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নববিবাহিত একটি দম্পতিকে। পরিবারের সকলে বিদায়ের সময় তাদের আশীর্বাদ করছে। ছেলেটির নাম দীপক এবং মেয়েটির নাম ফুলকুমারী। বলা বাহুল্য, দুজনেরই বয়স খুব কম। এরপরই নববিবাহিতা মেয়েটিকে অর্থাৎ ফুলকুমারীকে এক হাত বড় ঘোমটায় মুখ ঢেকে দেওয়া হয়। ফলস্বরূপ পথে চলতে গিয়ে সে হোঁচট খায়, কিন্তু তাকে বলা হয় বিয়ের পর একবার ঘোমটা দিয়ে নিলে সামনে নয় নিচে দেখে রাস্তা চলতে হয়। ফুলের গ্রামের আশেপাশে কোনো রেল স্টেশন নেই, তাই অনেক গাড়ি পাল্টে তারা রেল লাইনের মাঝপথে যেখান থেকে ট্রেনে উঠবে সেখানে পৌঁছালো। মাঝপথে ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়, সেখান থেকেই তারা ট্রেনে ওঠে। বাসে আসার পথে দীপক ফুলকে তার সমস্ত গয়না খুলে তাকে দিয়ে দিতে বলে, কারণ ভিড়ে গয়না চুরি হয়ে যেতে পারে। দীপকের এতে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমরা এও দেখি আসার পথে দীপক তার পাগড়ি ও মালা সমস্ত অপ্রয়োজনীয় জিনিস খুলে ব্যাগে ঢুকিয়ে রাখলেও ফুলকে কিন্তু ঘোমটা দিয়েই থাকতে হয়। ট্রেনের যে কামরায় দীপক ও ফুল ওঠে সেখানে আগে থেকেই আরো দুটি নববিবাহিত দম্পতি বসেছিল। দুটি বউয়েরই লম্বা ঘোমটা দেয়া। কিছুক্ষণ পর দীপক ফুলকে জায়গায় বসতে বলে ওয়াশরুম যায়, কিন্তু স্টেশনে গাড়ি থামতে কিছু প্যাসেঞ্জারের নেমে যাওয়া আর কিছু নতুন প্যাসেঞ্জারের ওঠাতে বসার সিট অদল বদল হয়ে যায়, আর ফুলের জায়গায় এসে বসে আগের নববিবাহিত বউ, যার বিয়ের শাড়ি চুনরি সবই ফুলের সাথে সেম। স্বাভাবিকভাবেই দীপক ওয়াশরুম থেকে ফিরে এসে তাকেই ফুল ভেবে ভুল করে এবং স্টেশন আসতেই তাড়াহুড়ো করে বদলে যাওয়া বউটিকে নিয়ে নেমে যায়। ফুল থেকে যায় গাড়িতেই। বাড়িতে পৌঁছে যখন সবাই বরণ করার জন্য নতুন বউকে ঘোমটা সরাতে বলে, তখন বোঝা যায় বউ বদল হয়ে গেছে। সবাই দীপককে দোষ দিলে নতুন মেয়েটি বলে যে এই ঘোমটার আড়ালে পায়ের জুতো ছাড়া আর কিছুই দেখা যায় না এবং বর ও জুতো দুটোই নতুন। কি করে বুঝবে কোনটা তার বর, যেটা একদমই ঠিক কথা। এই নতুন মেয়েটির নাম জয়া, কিন্তু সে তার নাম সবাইকে বলে পুষ্পারানী। এমনকি তার বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার সবই সে ভুল দেয়। কেন সে এমনটা করে সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে ফুল অপর বরপক্ষের সাথে গিয়ে নামে তাদের স্টেশনে নেমে দীপককে না দেখতে পেয়ে ফুল বুঝে যায় যে সে হারিয়ে গেছে। এই নতুন বরটি অর্থাৎ জয়ার বরের নাম প্রদীপ। আমরা বুঝতে পারি প্রদীপ ও তার বাড়ির লোকজন যথেষ্ট খারাপ মানসিকতার মানুষ। কোনো মতে প্রদীপের হাত থেকে পিছু ছাড়িয়ে সারা রাত স্টেশনের বাথরুমে কাটায় ফুল। সকালে ফুলের সাথে পরিচয় হয় ছোটু ও আব্দুলের। ছোটু ফুলকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। স্টেশন মাস্টার ফুলকে তার স্বামীর নাম জিজ্ঞাসা করলে ফুল তার হাতের মেহেন্দিতে লেখা দীপকের নাম দেখায়, কারণ মেয়েদের মুখে নাকি স্বামীর নাম নেয়া বারণ। ফুল বলে তাদের গ্রামে কোনো রেল স্টেশন নেই, ক্ষেতের মাঝখান দিয়ে রেল লাইন গেছে, সেখানেই মাঝপথে ট্রেন থামলে তারা ট্রেনে উঠেছে, যা আমরা শুরুতেই দেখেছি। নিজের বাড়ির ও শ্বশুর বাড়ির কোনো অ্যাড্রেসই ঠিকঠাক না বলতে পারায় স্টেশন মাস্টার কোনো সুরাহা করতে পারেন না। এদিকে জয়া রাত্রেবেলাতেই তার মোবাইল সিম কার্ড খুলে পুড়িয়ে দেয়। আমরা বুঝতে পারি যে কিছু একটা লুকানোর চেষ্টা করছে সে। পরের দিন সকালে দীপক জয়াকে তার সাথে থানায় যেতে বললেও সে মানা করে দেয়। দীপকের বাবা দীপককে হাতের ঘড়ি ও নতুন কুর্তা খুলে থানায় যেতে বলে, আর এটা সত্যিই কাজে দেয়। আমরা পরে তা দেখতে পাবো। থানায় ইন্সপেক্টর তখন ঘুষ নিয়ে অলরেডি একটি কেস ক্লোজ করছিল। থানায় রিপোর্ট লিখিয়ে দীপকরা বেরিয়ে এলে হাওলাদার যখন দীপককে
অন্য কেসে ফাঁসিয়ে তার থেকে টাকা আদায়ের পরামর্শ দেয়, তখন দীপকের জামা কাপড়ের অবস্থা দেখেই ইন্সপেক্টর তাতে সায় দেয় না। আমরা পরিষ্কার বুঝতে পারি ইন্সপেক্টরটি ঘুষখোর। দীপক বাড়ি এসে দেখে জয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরই জয়া এসে বলে সে মন্দিরে গিয়েছিল। এরপর ছোটু ফুলকে নিয়ে যায় মঞ্জু মায়ের কাছে। মঞ্জু মায়ের স্টেশনে একটি ছোট্ট ফুড স্টল ছিল। মঞ্জু মাই ফুলকে বোঝানোর চেষ্টা করে শুধু ঘরের কাজ জানলেই হয় না, নিজের বাড়ির অ্যাড্রেস, শ্বশুর বাড়ির অ্যাড্রেস কিছুই সে জানে না। একে মূর্খতা বলে। আর বোকা হওয়াটা লজ্জার ব্যাপার নয়, কিন্তু অবুঝের মতো বোকা হয়ে থাকাটা আর তাতে গর্ববোধ করাটাই লজ্জার ব্যাপার। মঞ্জু মাই ফুলকে নিজের কাছে রাখতে অস্বীকার করে। জয়ার হাজবেন্ড প্রদীপও থানায় রিপোর্ট লেখায়। এখানে আমরা জানতে পারি প্রদীপের আগের বউ গায়ে আগুন লাগিয়ে মারা গিয়েছিল। দীপক ফুলের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। আমরা বুঝতে পারি দীপক সত্যিই ফুলকে ভালোবাসে। পাতিলা থানা থেকে জয়ার মিসিং রিপোর্টের ফ্যাক্স আসে মূর্তি থানাতে। ইন্সপেক্টর মনোহর দেখে একই দিনে একই স্টেশন থেকে দুজন মিসিং হয়েছে। ইন্সপেক্টর মনোহর পাতিলা থানায় ইন্সপেক্টরকে ফোনে জানায় জয়ার ফটো পাওয়া গেলেই তাকে ফ্যাক্স করতে। ছোট ও আব্দুল ফুলকে রাতে তাদের ঘরে থাকতে দেয়। জয়া তার ফোনের সিম কার্ডটি পুড়িয়ে নতুন সিম কার্ড লাগায়। নতুন সিম কার্ডটি সে দীপকের মায়ের ডকুমেন্টসে তুলেছিল লুকিয়ে। দীপক জয়াকে নিয়ে থানায় যায়। সেখানেও জয়া তার নাম, অ্যাড্রেস, সমস্ত ইনফরমেশন ভুল দেয়। ইন্সপেক্টর রিপোর্টের জন্য ফটো তুলতে গেলে ঘোমটা ছাড়া ফটো তুলতে জয়া রাজি হয় না, কিন্তু ইন্সপেক্টর সন্দেহ করে যে পুষ্পা রানী হারিয়ে যাওয়া জয়া। মঞ্জু মাই ফুলকে তার সাথে তার ঘরে নিয়ে যায়। সেখানে দুজন দুজনের সাথে নিজেদের কথা শেয়ার করে এবং ফুল সকালে দোকানে বিক্রির জন্য কিছু মিষ্টি বানায়। এইভাবেই ফুল বাইরের দুনিয়ার সাথে অভ্যস্ত হতে থাকে। এদিকে ইন্সপেক্টর জয়াকে ফলো করতে থাকে। জয়া বাজারে গিয়ে গয়না বিক্রি করে মানি অর্ডার পাঠায় এবং কাউকে একটা ফোন করতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও ঘোমটা থাকার দরুন ইন্সপেক্টর জয়ার পরিষ্কার ফটো তুলতে পারে না। দীপকের বাড়ির ক্ষেতের ফসলে পোকা লাগায় দীপকের বাবা কীটনাশক ছড়ানোর কথা বলছিল। তখনই জয়া কীটনাশকের পরিবর্তে অপর একটি ঘরোয়া উপায় স্টিকি স্ট্র্যাপের কথা বলে, যাতে কীটনাশকও দিতে হবে না আর পোকাও দূর হবে। আমরা বুঝতে পারি জয়া কৃষি বিজ্ঞানের ব্যাপারে অনেক কিছু জানে, অর্থাৎ এটি নিয়ে পড়াশুনো করেছে। এদিকে দীপকও ফুলের ফটো নিয়ে তাকে খুঁজতে বেরোয়, কিন্তু ফটোতে ফুলের মুখ ঘোমটায় ঢাকা থাকার দরুন কেউই চিনতে পারে না। লোকাল মন্ত্রীর কাছে সাহায্যের জন্য গেলে সেও ব্যাপারটাকে একটি রাজনৈতিক রূপ দেয়। আদতে কোনো হেল্প হয় না। বাবলু অর্থাৎ বাড়ির ছোট বাচ্চাটি জয়ার কাছে ফোন আছে ধরে ফেললেও জয়া কোনো মতে তাকে মানিয়ে নেয়। ফুল একটু একটু করে দোকানের কাজ শিখতে থাকে আর বুঝতে পারে দুনিয়া অকারণেই মেয়েদের অসহায় বানিয়ে রেখেছে। মঞ্জুমাইকে জিজ্ঞাসা করলে মঞ্জুমাই বলে মেয়েরা সব পারে, মেয়েদের খুব একটা প্রয়োজন নেই ছেলেদেরকে, তাই সমাজ ভয়ে মেয়েদেরকে অসহায় বানিয়ে রেখেছে। এদিকে জয়াও দীপকের বাড়ির লোকের সাথে একটু একটু করে মিশতে থাকে। রাতে জয়া লুকিয়ে পালিয়েই যাচ্ছিল, কিন্তু দীপককে নেশা করে বাড়ি ফিরতে দেখে না পালিয়ে বাড়িতেই থেকে যায়। ফুল চিন্তা করতে থাকে 4 দিন সে বাড়ির বাইরে স্টেশনে রাত কাটিয়েছে, এরপর তাকে দীপক ও তার পরিবার মেনে নেবে কিনা। মঞ্জুমাই মিষ্টি বিক্রির জন্য ফুলকে তার প্রথম নিজের উপার্জনের টাকা হাতে দেয়। জয়া গুঞ্জন অর্থাৎ দীপকের বন্ধুকে লুকিয়ে একটি কাগজ দেয়। সেটি কি আমরা কিছু পরে জানতে পারবো। এরপরই গল্পের মোড় ঘুরে যায়। পাতিলা থানা থেকে মূর্তি থানাতে ফ্যাক্স করা হয় জয়ার ছবি। পুষ্পাই যে জয়া এটা বুঝে যায় ইন্সপেক্টর।
পুষ্পা ওরফে জয়াকে গয়না চুরির দায়ে গ্রেপ্তার করা হয়। জয়া যে ইচ্ছে করেই তার পরিচয় লুকিয়েছে, এমনকি তার কাছে একটি মোবাইল ফোনও ছিল, সব জানতে পারে দীপক ও তার ফ্যামিলি। জয়ার কোনো কথাই শোনে না কেউ। তাকে কিছু বলতে না দিয়েই তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। জয়া ইন্সপেক্টরকে বারবার অনুরোধ করতে থাকে তার সমস্ত গয়না নিয়ে নিয়ে তাকে যেন ছেড়ে দেয়, কিন্তু তার কথা উপেক্ষা করেই ইন্সপেক্টর পাতিলা থানাতে ইনফর্ম করে দেয় জয়াকে খুঁজে পাওয়া গেছে। এরপরই গুঞ্জন খবর পেয়ে এসে বলে জয়া দোষী নয়, দোষী হলে ফুলকে খুঁজতো না। আসলে জয়া দীপকের বৌদিকে দিয়ে ফুলের একটি স্কেচ করিয়েছিল, সেটা দিয়ে পোস্টার বানিয়ে গুঞ্জনকে দিয়ে প্রিন্ট করিয়ে সব জায়গায় পোস্টার লাগাতে বলেছিল। আগের দিন গুঞ্জনের সাথে দেখা করে এই স্কেচটার কাগজই তাকে দিয়েছিল জয়া। এখানে জয়া সত্যি খুব বুদ্ধির পরিচয় দেখিয়েছে, যা আর কেউ ভাবেনি। এমনকি যে ইন্সপেক্টরের ওপর দায়িত্ব ছিল ফুলকে খোঁজার, সেও এতদিন কোনোরূপ তৎপরতা দেখায়নি। এদিকে ফুলের মিসিং পোস্টার পাতিলা স্টেশনেও পৌঁছায়। স্টেশন মাস্টার পোস্টারে দেয়া ফোন নম্বরে ফোন করেও কাউকে পায় না। আসলে ফোন নাম্বারটা তো ছিল জয়ার, আর জয়ার ফোন তখন থানায় বাজেয়াপ্ত করা হয়েছে। স্টেশনে যে ট্রেনটি সেই সময় দাঁড়িয়েছিল, স্টেশন মাস্টার বলে যে সেটি মূর্তি স্টেশন, অর্থাৎ ফুলের শ্বশুরবাড়ির স্টেশনের ওপর দিয়েই যাবে, তাই ফুলকে ওই ট্রেনে পাঠিয়ে দেওয়া হয়। স্টেশন মাস্টার বলে দেয় কত নাম্বার স্টেশনে নামতে হবে। ফুল একাই রওনা দেয় তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বলতেই হয় 4 দিন বাড়ির বাইরে থেকে নিজেকে অসহায় মনে করা বাবা ও স্বামীর ওপর নির্ভর করে থাকা ফুলের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। 4 দিন আগে যে মেয়েটি এক মুখ ঘোমটা নিয়ে স্বামীর সাথে বাড়ি থেকে বেরিয়েছিল, এমনকি কোথায় যেতে হবে সেই শ্বশুর বাড়ির অ্যাড্রেসটুকুও জানতো না, সেই ফুলের থেকে আজকের ফুল অনেক বেশি যোগ্য ও স্বাধীন। এদিকে পুলিশ স্টেশনে তখন দীপক ও গুঞ্জন সহ বাকি বন্ধুরা সবাই জড়ো হয়ে ইন্সপেক্টরকে পোস্টার ও জয়ার বই সব দেখায়। জয়া বলতে শুরু করে সে এই বিয়ে করতে চায়নি, অর্গানিক ফার্মিং নিয়ে দেরাদুনে কোর্স করতে চেয়েছিল, কিন্তু তার বাড়ির লোক জমি বিক্রি করে সেই টাকায় যৌতুক দিয়ে জয়ার বিয়ে ঠিক করেছিল। জয়ার মা জয়াকে বলেছিল ভালো পরিবার, ভালো করে বললে হয়তো বিয়ের পর পড়তেও দিতে পারে, আর না পড়তে দিলে সেটা জয়ার ভাগ্য। আর জয়াকে জোর করা হয় বিয়ের জন্য। বিয়ের দিন জয়া জানতে পারে প্রদীপের আগের বউ বাচ্চা না হওয়ার জন্য গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। জয়া সন্দেহ করে তাকে হয়তো প্রদীপ ও তার পরিবার পুড়িয়ে মেরেছে। পণের টাকা কম থাকায় প্রদীপ জয়ার মার সাথে সবার সামনে খারাপ ব্যবহার করে। জয়ার বুঝতে বাকি থাকে না প্রদীপ ও তার পরিবার খুবই খারাপ মানুষ এবং তারা কোনোদিনই বিয়ের পর তাকে পড়াশুনো করতে দেবে না। জয়া নিজের ভাগ্যকে মেনেই নিয়েছিল, কিন্তু দীপক সেদিন তাকে ট্রেন থেকে নামিয়ে আনে। ভাগ্য যখন সুযোগ দিচ্ছেই তখন জয়া সেটা হাতছাড়া করেন। সে 1 সপ্তাহের জন্য লুকিয়ে থাকতে চেয়েছিল। গয়না বিক্রি করে তার দিদিকে মানি অর্ডার পাঠিয়েছিল কোর্সের ফিস ভরার জন্য। দেরাদুনের টিকিটও কেটে নিয়েছিল। সে পালিয়েই যাচ্ছিল সেদিন রাতে, কিন্তু দীপককে ওই অবস্থায় চিন্তিত দেখে তাকে সাহায্য করার জন্য সে থেকে গিয়েছিল। তাই সে পোস্টার ছাপিয়েছিল ফুলকে খোঁজার জন্য, যাতে কেউ তার খোঁজ পেলে তার ফোন নাম্বারে ফোন করে। ফোনের কথা মনে পড়তেই সে ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে। ইন্সপেক্টর দেখে তার ফোনে অনেকবার ফোন এসেছে। কল ব্যাক করতেই জানা যায় ফুল পাতিলা স্টেশনে আছে, কিন্তু ব্যাটারি ডেড হয়ে যাওয়ার দরুন পুরো কথা শোনা যায় না। এদিকে প্রদীপ জয়াকে নিতে মূর্তি থানাতে আসে। সেখানে সবার সামনে জয়াকে চড় মারে, তার সমস্ত গয়না নিয়ে নেয়। জয়া বাধা দিলে বলে যৌতুকে স্বামীদেরই অধিকার থাকে। জয়া যে গয়নাটা বিক্রি করে দিয়েছে
সেটাও সে আবার তার বাড়ির লোকের থেকে আদায় করবে। জয়াকে জোর করে থানা থেকে নিয়ে যেতে গেলে ইন্সপেক্টর তখন তাকে বাধা দেয়, বলে জয়া মিসিং ছিল, তাকে খুঁজে দেওয়াটা তার ডিউটি ছিল। কিন্তু জয়া প্রদীপের সাথে যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ জয়ার ইচ্ছা, কারণ সে প্রাপ্তবয়স্ক। প্রদীপ তাকে জোর করতে পারে না, তাহলে সে প্রদীপের বিরুদ্ধে কেস ফাইল করবে। আর থানায় সবার সামনে জয়ার গায়ে হাত তোলা, জোর করে গয়না নিয়ে নেওয়া, এই সবই আইনের চোখে অপরাধ। প্রদীপের আগের বউয়ের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার কেসও রিওপেন করার ভয় দেখায় ইন্সপেক্টর। আর ভবিষ্যতে যাতে সে জয়াকে কোনোদিনও বিরক্ত না করে সে কথাও বলে। প্রদীপ থানা থেকে বেরিয়েই যাচ্ছিল, তখন জয়ার গয়নাগুলোও তার থেকে চেয়ে নেয় ইন্সপেক্টর। এরপর সব মিটে গেলে আগের কথা মতো জয়া তার গয়নাগুলো ইন্সপেক্টরকে দিতে গেলে সে তা ফিরিয়ে দেয় এবং জয়াকে শুভেচ্ছা জানায়। গল্পের এই জায়গায় ঘুষখোর ইন্সপেক্টরটির চরিত্রের অপর একটি দিক ফুটে ওঠে। জয়া থানায় তার মঙ্গলসূত্র খুলে দিয়ে এবং সমস্ত বিবাহ বন্ধন ছিন্ন করে একটি স্বাধীন জীবনে পা বাড়ায়। দীপক পাতিলা যাওয়ার জন্য স্টেশনে পৌঁছায়, কিন্তু ট্রেন না থাকায় বাস ধরার জন্য বেরিয়েই যাচ্ছিল, তখন ফুল তাকে পেছন থেকে ডাকে এবং অবশেষে দুজনের আবার দেখা হয় স্টেশনে। ফুলের বাড়ি ফিরে যাওয়ার খবর পৌঁছায় পাতিলা স্টেশনে। সবাই খুব খুশি হয় ও ফুলকে মনে করতে থাকে। জয়াকে সবাই দেরাদুনে যাওয়ার বাসে তুলে দিতে আসে। ফুল ও জয়া একে অপরকে কৃতজ্ঞতা জানায়। আর এইভাবেই নতুন করে শুরু হয় দুটি সম্পূর্ণ ভিন্ন মেয়ের স্বাধীন জীবনযাত্রা।